ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। পদার্থবিজ্ঞান ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম হল প্রভাব পর্যন্ত। আজকে হল প্রভাব ব্যবহার করে কিভাবে হল ভোল্টেজটি নির্ণয় করা যায়, তার রাশিমালাটি কিভাবে প্রতিপাদন করা যায় সে নিয়ে আজকে সূচনাটা আমরা সেটা দিয়ে করতে চাই। তার পরবর্তীতে আজকে 3টি টপিক নিয়ে আসলে কথা বলার প্ল্যান করেছি। প্রথমত আমরা কথা বলবো হচ্ছে হল ভোল্টেজের রাশিমালাটি কিভাবে আসলো, সেটি আমরা কিভাবে প্রয়োগ করব, প্রত্যেকটি রাশির পরিচয় সম্পর্কেও ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব। তার পরবর্তীতে একটি হচ্ছে তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলো এবং সেটি একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপিত। এমন অবস্থায় এই তারটির উপর একটি বল প্রযুক্ত হবে। সেই বলটি কোন দিকে হবে, কি পরিমাণের হবে, সেই বলের পরিমাণটিও আমরা আজকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। এরপরে আমরা একটু বেসিক কথা বলবো একটি মোটর কিভাবে কাজ করে। মোটরের যদি উদাহরণ বলি তাহলে সেটি একটি ফ্যান হতে পারে। বিদ্যুতের সাথে সংযোগ দেওয়ার পর একটি ফ্যান কিভাবে ঘুরে তার বেসিক বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং সেখান থেকে একটি টর্কের রাশিমালা প্রতিপাদন করারও চেষ্টা করব। বিষয়গুলো খুব একটি জটিল নয়, একেবারেই সহজ বিষয়, কারণ এর আগের ক্লাসগুলোতে আমরা এই টপিক রিলেটেড অনেকগুলো কথা বলেছি। সেগুলোর আসলে আজকে শুধুমাত্র সমন্বয়, এবং সমন্বয় করলেই কিন্তু আমরা এই তিনটি টপিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারবো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটি একটু তাড়াতাড়ি জানাবে, কারণ আমার এখানকার লেকচারের সাথে তোমার মোবাইল ফোনে যখন সেই লেকচারটি পৌঁছায় তখন সেটি 30 থেকে 40 সেকেন্ডের একটি পার্থক্য হয়ে যায়। এই কারণে একটু দ্রুত লেখার চেষ্টা করবে কোনো প্রশ্ন থাকলে। ওকে, তাহলে দেখো এখানে একটি পাতলা পাত আমরা বিবেচনা করলাম, কিন্তু দেখে এটিকে আসলে একটু মোটা এবং একটি বড় সড়ই কিছু একটা মনে হচ্ছে, কিন্তু তোমার কাছে সেটি সহজে উপস্থাপন করার জন্য এটি একটু মনে করো যে বড় করে আঁকা আছে, কিন্তু বিষয়টি হবে একেবারেই পাতলা একটি পাত, এবং এই পাতের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এই পাতলা পাতটি আসলে যদি তুমি একটি কাঠের টুকরার মতো যদি চিন্তা করো তাহলে তার একটি থিকনেস থাকবে। সেই থিকনেস বা পুরুত্বকে আমরা প্রকাশ করছি টি দিয়ে, এবং তার যে প্রস্থটি সেই প্রস্থটিকে আমরা দিয়েছি হচ্ছে ডি। তাহলে এই যে কাঠের যেই অংশটির কথা আমরা বলছি তার থিকনেস যদি টি হয় এবং তার এই যে প্রস্থ সেটি যদি ডি হয়, তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটি দাঁড়াচ্ছে এ ইকুয়াল টু ডি ইন্টু টি। কনফিউশন হওয়ার সুযোগ নেই, তোমরা এটাকে ক্যালকুলাসের ডিটি মনে করবে না। এটি ডিতে হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশনের ডি নয়, এই ডি হচ্ছে আমার প্রস্থ এবং টি হচ্ছে আমার কি পুরুত্ব। তাহলে এই প্রস্থ পুরুত্ব গুণ করে আমি পেয়ে গেলাম ক্ষেত্রফল। এখন এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমরা এর আগের ক্লাসেও বলেছিলাম যে যখন হল ভোল্টেজ সম্পর্কে হল যখন এটি নিয়ে তার এই পেপারটি আমাদের সামনে উপস্থাপন করলো বা এই গবেষণাটি প্রকাশ করলো, তখনও কিন্তু আসলে ইলেকট্রনের আবিষ্কারের বিষয়টি আসেনি। ইলেকট্রন আবিষ্কার হয়েছে তার কিছু কাল পর। তো সে সময় ইলেকট্রন যে নেগেটিভ আধান বিশিষ্ট সেটি না চিন্তা করে, যেহেতু সে পরবর্তীতে আবিষ্কার হয়েছে, পূর্বে ধারণা করা হতো যে এই যে তড়িৎ প্রবাহটি হয় সেটি আসলে ধনাত্মক কিছু একটা পরিবাহিত হয় বলেই আসলে হয়। এই কারণে আমাদের এই যে ছবিটিতে আমরা যে আধান বাহকটি যেই আধানটি নিয়ে যাচ্ছে সেই প্রত্যেকটি আধান বাহকের আধানের পরিমাণ ধরেছি আমরা প্লাস কিউ, অর্থাৎ ইলেকট্রন না ধরে আমরা একটি আধান চলে যাচ্ছে সেই আধানের পরিমাণ ধরেছি কত আমরা কিউ। এবং তোমরা নিশ্চয়ই জানো যে যখন ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল তার আগ মুহূর্তে এই তড়িৎ প্রবাহের দিক, ধরো যে এই প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহিত হয়, মাইনাসের দিকে তড়িৎ প্রবাহিত হয়, হ্যাঁ, ব্যাটারির প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে বাইরের দিকে, ইলেকট্রন প্রবাহিত হয় তার উল্টা দিকে। এবং এই উল্টা দিকে প্রবাহ আবিষ্কার হওয়ার ফলে খুব বেশি যে পরিবর্তন হয়ে গেছে তা কিন্তু নয়। যদি পরিবর্তন, আমূল পরিবর্তনই যদি আমরা কি করতে পারতাম, সমীকরণগুলো আমাদের এই বেসিক যে ছোটোখাটো সমীকরণগুলো আছে এখানে যদি বড় ধরনের পরিবর্তন থাকতোই, তখন কিন্তু আমরা কারেন্টের প্রবাহটা আমরা সংশোধন করে এখন যেটাকে আমরা বলি ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট আসলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে।
আর যেটাকে আমরা বলি কারেন্ট সেটি আসলে কনভেনশনাল কারেন্ট বা প্রচলিত কারেন্ট, এটিকে আমরা ধরি প্লাস থেকে মাইনাসের দিকে। তো এই দুইটা নিয়ে আসলে খুব বেশি, তুমি যেহেতু জানো যে এটার দিকটা বিপরীত, এই কারণে দ্বন্দ্বে পড়ে যাওয়ার কোনো কারণ আসলে নেই। তাহলে আমরা একটু এই জায়গাতে আবার ফেরত যাই। দেখো এখানে কি বিষয়টি আছে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের মান কত I, এবং এর মধ্যে প্রত্যেকটি আধান বাহক যে পরিমাণ আধান সে নিয়ে যাচ্ছে, সেই আধান বাহকের যে আধানের পরিমাণটি সেটি হচ্ছে কিউ। কি পরিমাণ আধান এখানে আছে সেটি আমরা ধরে নিয়েছি একক আয়তনে আধানের সংখ্যা n। একক আয়তনে আধানের সংখ্যা n। তাহলে তোমরা নিশ্চয়ই ঐকিক নিয়ম অনুযায়ী বুঝতে পারো যে একক আয়তনে আধানের সংখ্যা হচ্ছে কত n। তাহলে যদি তার আয়তনটি বেশি হয়, ধরো যে আয়তন ভি আয়তন হয়, তখন তুমি ঐকিক নিয়ম দিয়ে কি করবা, এই ভি এন এর সাথে ভি কে তুমি মাল্টিপ্লাই করে দিবে, তাই তো? তাহলে এই কারণে আমরা একক আয়তনে আধানের সংখ্যাটা ধরেছি। আমরা যদি জানতে পারি যে তার আসলে এই আয়তনটি কত, সেটি যদি আমরা মেজার করে ফেলতে পারি, তাহলে আমরা গুণ করে দিলেই বলতে পারবো যে এর ভিতরে আসলে কি পরিমাণ আধান থাকা সম্ভব, মানে আধান বাহক থাকা সম্ভব। এর মধ্যে আমরা একটি চুম্বক ক্ষেত্র দিলাম। চুম্বক ক্ষেত্রটি কি, মনে করো যে বোর্ডের সামনে এদিকে এই হাতে ধরো আমার নর্থ পোল, এবং এই বোর্ডটির পিছনে কেউ একজন একটি সাউথ পোল রেখেছে। মানে আলাদা তো করা যায় না নর্থ সাউথকে। ধরো যে একটি ম্যাগনেটের এই অংশটি হচ্ছে নর্থ, আর ওই পাশে আরও একটি ম্যাগনেট আছে যার সাউথ অংশটি হচ্ছে ঠিক এই বোর্ডটির পিছনেই। তাহলে তুমি কি দেখবে যে অসংখ্য বলরেখা এই বোর্ডের সামনের দিকে গিয়ে ভিতরের দিকে প্রবেশ করছে, এবং ভিতরের দিকে যদি কখনো প্রবেশ করে চৌম্বক ক্ষেত্র, সেগুলোকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম ক্রস চিহ্ন দিয়ে, যেগুলো নিয়ে আমরা এর আগের ক্লাসে অনেক কথা বলেছি। তাহলে এখানে যে রেড সাইন দিয়ে যে ক্রসগুলো দেওয়া আছে, সেগুলো আসলে আমাকে বোঝাতে চাচ্ছে যে এই একটি চুম্বক ক্ষেত্র আসলে কোন দিকে, ভিতরের দিকে। যেহেতু এই বোর্ডটি আসলে 2 ডাইমেনশনাল, সেখানে 3 ডাইমেনশনাল ছবি আঁকা খুব কঠিন, সেই ভিতরের দিকেটি বোঝানোর জন্য আমি একটু ইনক্লাইন্ড করে একটু আনতভাবে আমি চুম্বক ক্ষেত্রের দিকটি আসলে দেখাতে চেয়েছি। তার পরবর্তীতে এর মধ্য দিয়ে যখন এই যে আদান বাহকগুলো যাওয়া শুরু করলো, তখন সেখানে একটি বলের সৃষ্টি হয়। তোমরা এর আগেও দেখেছো যে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আবার চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেই যেই তড়িৎ প্রবাহ বা যে আদান বাহকগুলো যাচ্ছে তার উপর একটি আসলে বল সৃষ্টি হয়, এবং সেই বলের দিকটি কোন দিকে হয় সেটি আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ব্যবহার করে সহজেই বলে দিতে পারি। এবং এটি ব্যবহার করি এইভাবে এফ বি আই। এফ বি আই, এফ মানে ফোর্সের দিকটা কোন দিকে হবে সেটা হচ্ছে আমার এই ফিঙ্গারটা নির্দেশ করবে। এটি হচ্ছে বি। বি মানে হচ্ছে আমরা জানি যে চুম্বক ক্ষেত্রটির দিকটি নির্দেশ করছে, এটি আমরা সেই বরাবর ধরবো। আর এই ফিঙ্গারটি নির্দেশ করে হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে। তড়িৎ প্রবাহ এই দিকে হবে। আদান প্রবাহ যদি উল্টা দিকে হয়, তাহলেও আমাদের এই ফিঙ্গারটা কি করতে হবে, এদিকে রাখতে হবে, কারণ আমরা জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয় তার উল্টা দিকে। এই কারণে এফ বি আই এইভাবে যদি মনে রাখি, তাহলে আমাদের জন্য সেটি কখনোই ভুলে যাওয়ার কারণ হবে না। তাহলে আমরা একটু আমাদের সেই ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটি ব্যবহার করার একটু চেষ্টা করি। দেখো যে বিটি কোন দিকে, বোর্ডের দিকে। আই কোন দিকে, আই হচ্ছে এই যে বোর্ডের লেফট থেকে রাইটের দিকে। তাহলে দেখো বৃদ্ধাঙ্গুলটি আসলে কোন দিকে নির্দেশ করছে, উপরের দিকে। তার মানে এখানে একটি ম্যাগনেটিক ফোর্সের সৃষ্টি হচ্ছে, এবং সেই ফোর্সটি এই আদান বাহকটিকে আসলে উপরের দিকে পুশ করতে চায়, একটু ধাক্কা দিতে চায়। তার মানে সে উপরের দিকে একটি ফোর্স পাচ্ছে, সেটি হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তোমরা আগের চ্যাপ্টার থেকে জানো যে ম্যাগনেটিক ফোর্স Fm = QVB sin থিটা। এই থিটার পরিমাণটা কার মানে থিটাটা কোথায় কোথায় থাকে, থিটাটা থাকে হচ্ছে যে এই যে আদানটি যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে তার দিক বা তার বেগের দিক, এর সাথে চুম্বক ক্ষেত্রটি কিভাবে আছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। অর্থাৎ ভি এবং বি এই দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আদান বাহক যদি এদিকে যায় অর্থাৎ চলমান, তাহলে ব্যাগও হচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে ব্যাগের দিক হচ্ছে এই বরাবর, আর চুম্বক ক্ষেত্রটি চলে গেছে ভিতরের দিকে। তাহলে দেখো এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই যে 90 ডিগ্রি কোণ থিটার মান। আর তোমরা জানো যে sin 90 ডিগ্রির মান 1।
তাহলে আমরা সেই জায়গা থেকে আমরা Fm ইকুয়াল টু লিখতে পারবো কিউ ভি বি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন কি হবে সেটি একটু বোঝার চেষ্টা করি। যে এই যে আধান বাহকটি একটি বল প্রাপ্ত হলো, যে চৌম্বক বল প্রাপ্ত হলো, এর ফলে আধান বাহকটি একটু উপরের দিকে তার ভোল্টেজটা পজিটিভ হবে, নিচের দিকে এই পজিটিভিটিটা একটু কমে যাবে। তাহলে একদিকে পজিটিভ একটু বাড়লো, একদিকে একটু পজিটিভ কমলো, তাহলে সেখানে একটি পার্থক্যের সৃষ্টি হলো এবং এই পার্থক্যটিকে বলছি আমরা হল ভোল্টেজ। এবং সেই হল ভোল্টেজকে আমরা প্রকাশ করি কিভাবে? VH দিয়ে। যেহেতু উপরের দিকে কিছুটা প্লাস হয়েছে, কিছুটা মাইনাস হয়েছে, বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে, তার মানে সেখানে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। আমরা জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিছু বলরেখা থাকে, সেই বলরেখাগুলো আসলে আমাদের তড়িৎ ক্ষেত্রটাকে নির্দেশ করে। তাহলে এইখানে যদি উপরের দিকেরটাকে যদি আমরা বলি যে কিছুটা পজিটিভিটি বেড়ে গেছে এবং নিচেরটা কিছু পজিটিভিটি কমে গেছে এবং সেখানে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে, তাহলে উপরেরটা যেহেতু হাই, নিচেরটা যেহেতু লো, তাহলে উপর থেকে নিচের দিকে আমাদের কি হবে? কিছু বলরেখা আমরা এখানে দেখতে পাবো এবং সেই বলরেখাগুলো হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং এই বলরেখাগুলো হচ্ছে তড়িৎ বলরেখা। এটি পাওয়া গেছে শুধুমাত্র কার জন্য? এখানে আসলে এই যে হল ভোল্টেজটি ক্রিয়েট হলো এবং সেই হল ভোল্টেজটি আসলে আমাদেরকে একটি এডিশনাল একটি ফিল্ড দিচ্ছে, সেটি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা এটাও জানি যে এই যে আধানটি, সেই আধানটি যাওয়ার চেষ্টা করছে কোন দিকে? উপরের দিকে। কি কারণে? ম্যাগনেটিক ফোর্সের কারণে। এই আধান বাহকটির উপর আবার আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ ক্রিয়েট হওয়ার কারণে উপর থেকে নিচের দিকে কিছু বলরেখা আছে, তার মানে সেখানে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং তড়িৎ ক্ষেত্রটির দিক হচ্ছে নিচে। তোমরা ক্লাস 9-10-এও পড়েছো F ইকুয়াল টু কিউ ই, এই যেরকম ভেক্টর চিহ্ন দিয়ে। তার মানে F এর দিক যেদিকে, ই এর দিকও কি সেদিকে। তার মানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এদিকে, তাহলে ইলেকট্রিক ফোর্সের দিকটি কোন দিকে হবে? ইলেকট্রিক ফোর্সের দিকটিও হবে নিচের দিকে। এখন তারা যদি সাম্য অবস্থানে থাকে, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল চৌম্বক বল, নিম্নমুখী বল এই তড়িৎ বল, এই দুটি বলের পরিমাণ যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু এই আধানটির উপরে নিচে যাওয়া সম্ভব নয়। তার মানে সাম্য অবস্থায় যখন থাকবে, মানে যখন সাম্যে থাকবে, তখন তার এই ম্যাগনেটিক ফোর্স এবং তখন তার এই যে ইলেকট্রিক ফোর্স, এই দুটি ফোর্স আসলে কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। এখন দেখো যে তুমি Fm ইকুয়াল টু অলরেডি কিউ ভিবি পেয়ে গেছো, কিউ ভিবি, আর সাইন 90 ডিগ্রি মান 1 হয়ে গেছে, লেখার দরকার নেই। ইলেকট্রিক ফোর্স যেটি F ইকুয়াল টু কিউ ই, আমরা চার্জকে আসলে এখানে কিউই ধরেছি, কিউ না ধরে যদি আমরা অন্য কিছু ধরতাম তাহলে এখানে কিউটা চেঞ্জ হয়ে যেত, অর্থাৎ F ইকুয়াল টু কিউই। এটি এমন না যে কিউ মানে কিউই লিখতে হবে, ই লেখার সুযোগ নেই, কিউ মানে ক্যাপিটাল কিউ লেখা যাবে না, এরকম না। অর্থাৎ তোমাকে যেই মিনিংটা বা যে স্টেটমেন্টটা জানতে হবে সেটি হচ্ছে আদানের সাথে যদি আমরা তড়িৎ ক্ষেত্রকে গুণ করতে পারি, তাহলে দেখো আমি শুধু শব্দগুলোর দিকে ফোকাস করছি যে এটি হচ্ছে আদান, এটি কিউ নাকি এটি কে নাকি ই, সেটি আসলে কোনো বিষয় নয়। তাহলে এইখানে আমরা যেহেতু কিউ ধরেছি, এখানে আমরা কিউ ধরবো। এটা যদি ই হতো তাহলে আমরা এখানে কি ধরতাম? ই ধরতাম। এটা যদি পি হতো, এখানে আমরা কি ধরতাম? পি। অর্থাৎ ল্যাটার যেটাই হোক, এখানে যে বসবে তার সেই ব্যক্তিটি বা সেই বস্তুটি কিন্তু সুনির্দিষ্ট। এখানে আদানের সাথে কার গুণ করতে হবে? তড়িৎ ক্ষেত্রের গুণটুকু করতে হবে। তাহলে F ইকুয়াল টু কিউ, আর এই যে গুণ করে দিলাম কিউ ই। এই জায়গাটি পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি জিনিস বলে রাখি যে ই তড়িৎ ক্ষেত্র ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ডি।
এটি কি, যে তড়িৎ ক্ষেত্রটির মান, অর্থাৎ এটি একটি সুষম তড়িৎ ক্ষেত্র, এই সুষম তড়িৎ ক্ষেত্রটির মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ ক্ষেত্রের মান নির্ভর করে হচ্ছে তাদের বিভব পার্থক্যের উপর, অর্থাৎ বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ তত বেশি হবে, অর্থাৎ এদিকে প্লাস যত বাড়তে থাকবে, এদিকে যদি প্লাস কমতে থাকে বা মাইনাস হতে থাকে, বিভব পার্থক্য যদি বেশি হয়, একটু বুঝাই যে ধরো এটি হচ্ছে পজিটিভ ওয়্যার একটা তার, এটি হচ্ছে নেগেটিভ তার, এটা যদি হয় 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট, এটা যদি হয় মাইনাস 10 ভোল্ট, তাহলে দেখো প্লাস 10 ভোল্ট মাইনাস 10 ভোল্ট বিভব পার্থক্য কিন্তু 20 ভোল্ট। এইখানে যদি মাইনাস, আমি ধরতাম যে -5 ভোল্ট, তখন কিন্তু বিভব পার্থক্য দাঁড়াচ্ছে কত? 15 ভোল্ট। ঠিক আছে, বিপ করলে তুমি দেখবে বীজগাণিতিক নিয়ম অনুযায়ী 10 মাইনাস -5, দুইটি মাইনাসের কারণে প্লাস হয়ে যাচ্ছে, তখন বিভব পার্থক্য আপাত দৃষ্টিতে 5 মনে হলেও তুমি একটু ক্যালকুলেশন করে দেখো সেটা আসলে কত হচ্ছে, 15। তাহলে বিভব পার্থক্য এখন কমে গেল। আর যখন আমি 10 লিখেছিলাম তখন তার বিভব পার্থক্য ছিল কত? 20। তার মানে বিভব পার্থক্য যত বেশি হবে তার মাঝখানে এই যে ইলেকট্রিক ফিল্ডটি, সেই ফিল্ডটি তত বেশি তীব্র হবে। ঠিক আছে, এই কারণে এর সাথে সম্পর্কটি হচ্ছে সমানুপাতিক। আবার যদি এই পজিটিভ এবং নেগেটিভটিকে যদি আমি তাদের দূরত্ব যদি বাড়িয়ে দেই, তখন এই যে গ্যাপটা বেড়ে গেল, গ্যাপ বেড়ে গেলে তোমার নিশ্চয়ই কমন সেন্সই বলে দিচ্ছে যে এই তীব্রতাটা আসলে আগের মতো আর হচ্ছে না। তাহলে তার মানে তার সাথে তার যে সম্পর্কটি সেটি আসলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এর মধ্যে অনেকে কমেন্ট জানিয়েছো যে বুঝতে পারছো। ওকে, ফাইন। তাহলে আমরা এই ইটাকে রিপ্লেস করে দেই, ই এর জায়গায় আমরা লিখে ফেলতে পারি ভি ডিভাইডেড বাই হচ্ছে ডি। এখন এই যে বিভব পার্থক্য যে সৃষ্টি হলো এই দুইটি পাতের মধ্যে বা দুইটি প্রান্তের মধ্যে, সেই বিভব পার্থক্যটিকে কিন্তু আমরা আলাদা একটি নাম দিয়েছিলাম, তাকে বলেছিলাম যে তার নাম হচ্ছে হল ভোল্টেজ। তাহলে হল ভোল্টেজের যে ব্যবহার যেহেতু করেছি, তাহলে হল ভোল্টেজটাকে আমরা ভি এর জায়গায় একটা কি দিয়ে দিব, ভিএইচ। এই হচ্ছে আমার হল ভোল্টেজ। আমার আসলে আজকের উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিএইচকে নির্ণয় করা। তাহলে আমি ভিএইচ যদি নির্ণয় করতে চাই তাহলে তাকে সাবজেক্ট করতে হবে আর বাকি সবগুলোকে একপাশে নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি নিয়ে যাই তাহলে যে রাশিটি দাঁড়াবে সেটি কি হয়, ভিএইচ। আমি দেখতে পাচ্ছি যে কিউ কিউ কাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে ভি বি আর পেয়েছি কাকে, ডি। এই হচ্ছে আমার হল ভোল্টেজের প্রথম যে সমীকরণটি, সেই সমীকরণটি এসেছে। এইটিকে আমি আর একটু যদি বাড়াই তাহলে আরো ভিন্ন ভিন্ন মাত্রার সাথে এসে যোগ হবে। এখন এইটিকে আমরা অন্য আরেকটি সমীকরণের সাথে অ্যাডজাস্ট করে, এটি হচ্ছে বেসিক সূত্র, অর্থাৎ যে হল ভোল্টেজের রাশিমালার এই সমীকরণটিতে তো আমরা পরে পৌঁছাবো। এইটির আগে প্রথম ধাপটি যেটি আসবে সেটি হচ্ছে ভিএইচ, অর্থাৎ এখানে যে বিভব পার্থক্যটি পাওয়া যাবে সেটি নির্ভর করছে কার উপর, এটার মধ্য দিয়ে কত স্পিডে আদান বাহকগুলো যাচ্ছে তার মানের উপর নির্ভর করছে, এবং সেটি সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ স্পিড যত বেশি বাড়বে তার এই যে বিভব পার্থক্যটি, অর্থাৎ এই যে হল ভোল্টেজটি, তার মানটি বেড়ে যাবে। চৌম্বক ক্ষেত্রকে যদি আমরা আরো বেশি স্ট্রং করতে পারি, চৌম্বক ক্ষেত্রের পরিমাণ যদি আমরা আরো বাড়িয়ে দিতে পারি, তাহলেও ভিএইচ এর মানটি বেড়ে যাচ্ছে। এবং এখানে আরেকটি জিনিস হচ্ছে ডি এর সাথে সম্পর্ক কি, ডি এর সাথেও সম্পর্কটি এখানে আমরা দেখতে পাচ্ছি কি সমানুপাতিক। অর্থাৎ এই ডিসটেন্সটা যদি বেশি হয় তখন দেখা যাচ্ছে তার যে হল ভোল্টেজটি, সেই হল ভোল্টেজটি এখানে বেড়ে যাচ্ছে। তাহলে নির্ভর করছে কার উপর, এই ডি মানে হচ্ছে এই পরিবাহীর যেই প্রস্থ সে, আর কার উপর, যেই চৌম্বক ক্ষেত্রটি এই যে পাতের উপর প্রয়োগ করা হলো তার উপর, আর নির্ভর করছে কার উপর, যে পরিমাণ আদানের ভিতর দিয়ে ছুটে যাচ্ছে, তার যে গতিতে যাচ্ছে সেই গতিটির উপর নির্ভর করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এইটিকে যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো যে এর সাথে তারণ বেগের একটি সম্পর্ক আমরা সংযোগ করতে চাই। তারণ বেগের বিষয়গুলো যদি একটু খেয়াল করি আমরা, তাহলে দেখবো যে তারণ বেগ থেকে আমরা একটি সমীকরণ আমাদের এই দ্বিতীয় পত্রেই আমাদের ক্লাসে, মানে আমাদের সিলেবাসে ছিল, আমরা সেগুলো আমরা সলভ করেছি। তো
তো সেইখান থেকে তারণ বেগের যে সমীকরণটি সেটি লিখতে পারতাম আমরা এরকম ভি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন এ কিউ। এই সমীকরণটি আমরা লিখতে পারি এবং এইখানে যে ভি বলা হচ্ছে সেই ভি আসলে কি, সেই ভি হচ্ছে আসলে তারণ বেগ। এবং দেখো এই তারণ বেগের সাথে এইখানেও একটি কি আছে, তারণ বেগ। তার মানে আমি ভি এর জায়গায় তাকে এনে কি করতে পারি, বসাতে পারি। তা আমি যদি তাকে এখানে বসিয়ে দিই তাহলে তার যে সমীকরণটি দাঁড়াচ্ছে সেটি কি হয় দেখি, যে ভি এইচ থাকলো ভি এইচ, তারপর হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কি ভি, অর্থাৎ এই রাশিটি আই ডিভাইডেড বাই এন এ কিউ, আর এই হচ্ছে ভি আর ডি, বি আর ডি, এই বি আর ডিকে আমরা কি করলাম, গুণ করে দিলাম। এখনো দেখো আমাদের যেই লক্ষ্য তার সাথে কিন্তু এখনো পুরোপুরিভাবে মিলেনি। তাহলে দেখো এ মানে কি ছিল, এ এরিয়া থেকে এসছে, আর এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, আর এই যে পাত, এই পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে কোনো তলের নয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, ডি ইন্টু টি। তাহলে এই এর জায়গায় আমরা আসলে ডি আর টিকে কি করতে পারি, গুণ করে দিতে পারি। এবং উপরেও ডি রয়েছে, নিচেও ডি রয়েছে, আমরা ডিকে কি করলাম, কেটে দিলাম। তখন আমাদের যে সমীকরণটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে বি আই এন টি কিউ। এই হচ্ছে আমার ভিএইচ এর সমীকরণ। এটাই কিন্তু আমার আজকের লক্ষ্য ছিল। আমি সেই লক্ষ্যটি উপরে লিখে রেখেছিলাম এবং তার সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকলে আমাকে একটু জানাবে কমেন্টে। কিউ আর এই হচ্ছে ভি আর ডি, বি আর ডি, এই বি আর আমি একটু সামারিটা আবার বলি, যে এই সামারিটা আসলে আমাদের হয় কি, আমাদের স্টুডেন্ট এসে চিন্তা করে যে আমার তো আসলে সৃজনশীল প্রশ্ন, আমাকে তো শুধু ফর্মুলাটা জানলেই হয়ে যাবে, আমার তো ক্যালকুলেশনগুলো প্রতিপাদনগুলো করার দরকার নেই। আসলে প্রতিপাদনগুলো যদি তুমি না করো, তোমার ব্রেইনের একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণের লিঙ্ক করার যে বিষয়টা, সেটি আসলে ব্রেন কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে সে আসলে সেটা বুঝে নিতে পারে। আর তুমি যদি এই প্রতিপাদনগুলোকে ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি যতই সূত্র মুখস্থ রাখার চেষ্টা করো, তুমি যদি কোথাও আটকে যাও তুমি কিন্তু বুঝতে পারবে না যে এই সমীকরণটি কোত্থেকে এসছে। অতএব তোমাকে একেবারে মূল জায়গা থেকে এসে এই ফলাফল পর্যন্ত আসতে হবে। শুধু ফলাফলটি মুখস্থ রেখে, অর্থাৎ রেজাল্টটি মুখস্থ রেখে অঙ্ক করার চেষ্টাটা যেন তোমরা না করো। সেই কারণেই আমি তোমাদেরকে সবসময় উৎসাহিত করে আসছি, এখনও বলি যে সবসময় কোনো একটি সমীকরণের যে প্রতিপাদনগুলো থাকবে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে। হয়তো তুমি যখন একটা জিনিস দেখে দেখে বোঝার চেষ্টা করবে, দেখবে যে তোমার সেটাকে তুমি লিঙ্ক করতে পারছো না, যে এটা কোত্থেকে আসলো। তুমি যদি একটি খাতা কলম নিয়ে সেটি লেখার চেষ্টা করো, তুমি দেখবে যে লিখতে কিন্তু অনেকটা সময় লাগে, তার মানে তোমার চিন্তা কিন্তু করার যে সময়টা সেটা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তুমি দেখবে যে সহজেই এটি কিভাবে এই জায়গায় আসলো বোঝাটাও তোমার জন্য আরো বেশি সহজ হবে। তাহলে আমি এই পার্টটি মুছে দিচ্ছি। তারপরে আসি এই সমীকরণটিতে, অর্থাৎ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু তারটিকে আমরা স্থাপন করেছি কোনো না কোনো একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে। ঠিক এই অবস্থায় এই তারটি আসলে কি পরিমাণ বল প্রাপ্ত হবে তার সমীকরণটি আমরা আসলে একটু দেখতে চাই। প্রথমে আমরা একটু ছবিটার দিকে তাকাই। ছবিটা কি বলছে, যে এইখানে একটি পরিবাহী তার রয়েছে এবং তার মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং এই বোর্ডের উপর থেকে ভিতরের দিকে কিছু বলরেখা যাচ্ছে, যেই কারণে আমরা সেখানে কি ক্রস চিহ্ন দিয়েছি। এবং এই ক্রস চিহ্নগুলো কার প্রতিনিধিত্ব করছে, এই ক্রস চিহ্নগুলো প্রতিনিধিত্ব করছে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকের। অর্থাৎ যদি কোথাও কোনো ক্রস দেওয়া থাকে তাহলে বুঝতে হবে তীরের পিছনের অংশটি আমরা দেখছি, তার মানে তীরটি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমি যদি বোর্ডের সামনে দাঁড়াই আর আমি যদি তীরের পিছনের ক্রস চিহ্নটি দেখি, তার মানে তীরটি যাচ্ছে কোন দিক থেকে, আমার কাছ থেকে ভিতরের দিকে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে এই বোর্ডটি ভিতরের দিকে যাচ্ছে দেখে আমরা সেখানে কি দিয়েছি, ক্রস চিহ্নগুলো ব্যবহার করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো
যে আগে আমি যখন এখানে ডায়াগ্রামটি এঁকেছিলাম সেখানে কিন্তু একটি ধনাত্মক আদান বাহক নিয়েছিলাম, আদানগুলো ছিল ধনাত্মক। এইখানে কিন্তু ইলেকট্রন বলেছি, এবং ইলেকট্রনের গতির দিকটি দেখো যে তড়িৎ প্রবাহ হয় যেদিকে তার ঠিক বিপরীতে। এর ফলে ফিজিক্সের যেই সূত্রগুলো আমরা এতদিন পর্যন্ত পড়েছি তার আসলে কোনো পরিবর্তন হয় নাই, এখানেও সেই পরিবর্তনটুকু নেই। ইলেকট্রন বিপরীত দিকে যাচ্ছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তুমি তো জানো যে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, সেটি নিয়েই হচ্ছে তোমার কাজ। ঠিক আছে? এখন দেখো আবার সেই ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, FBI। তাহলে দেখো যে আই বি কোন দিকে, সবার আগে যদি বিটাকে আমরা সিলেক্ট করে নেই তাহলে আমাদের জন্য এই ফিঙ্গারগুলো মুভ করতে সহজ হয়। তাহলে বিটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, এই যে উপর থেকে নিচের দিকে, আর এই দিকটা হচ্ছে কোন দিকে, তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমি কিন্তু এই আইকে যে নিশ্চয়তা দিয়েছি, যেভাবে চিহ্নিত করেছি, সেই চিহ্নিতটার মধ্যে বলেছি যে এই ফিঙ্গারটি আসলে নির্দেশ করছে কার, তড়িৎ প্রবাহের দিক। ইলেকট্রনের প্রবাহের দিক কিন্তু নয়, ইলেকট্রনের প্রবাহের দিক নয়, কার দিক, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এই ফিঙ্গারটি। তাহলে এই ফিঙ্গারটি তড়িৎ প্রবাহ যাচ্ছে এইদিকে, যদিও ইলেকট্রনটা যাচ্ছে উল্টা দিকে। আমার ছবিতে ইলেকট্রন আঁকা আছে, আমি যেন কোনোভাবেই সেটাতে কনফিউজড না হই। তাহলে আমি তড়িৎ প্রবাহের দিক ধরলাম, আমি চৌম্বক ক্ষেত্রটি কোন দিকে সেটি চিহ্নিত করলাম। তাহলে দেখো আমার বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করছে যে বলটি আসলে কোন দিকে প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ এই তারটির উপর একটি ঊর্ধ্বমুখী বল পাওয়া যাচ্ছে, এবং সেই বলটিকে আমরা বলছি ম্যাগনেটিক ফোর্স, যেটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে, FM দিয়ে। এখন দেখো যে ম্যাগনেটিক ফোর্সটি আমরা পাচ্ছি, সেই ম্যাগনেটিক ফোর্সের সমীকরণ সেগুলো আমাদের অনেক আগে থেকেই, এই যে আগের ক্লাসগুলো থেকে আমরা কিন্তু শিখে ফেলেছি, যে সাইন থিটা। সুপ্রিয় শিক্ষার্থী, কোণের বিষয়টি আবার আসছে। এই কোণ আসলে কোন দিকে, এই কোণ হচ্ছে এই যে প্রবাহের দিক, প্রবাহের দিক না, যে আধানের গতির যে দিক অর্থাৎ বেগ, এবং এই যে ভি অর্থাৎ চুম্বক ক্ষেত্র, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে তুমি দেখো যে ইলেকট্রন যাচ্ছিল উল্টা দিকে, তড়িৎ যাচ্ছে এদিকে, কোনো অসুবিধা নাই। তুমি ইলেকট্রন পিছনের দিকে গেছে, দাও পিছনের দিকে, কারণ ব্যাগ তো পিছনের দিকে, উল্টা দিকে যাচ্ছে। আচ্ছা, আর তার যে চুম্বক ক্ষেত্রটি দিচ্ছিলাম সেটি কোন দিকে, ভিতরের দিকে। এই যে ভিতরের দিকে মনে করে দিলাম, তাহলে তাদের মধ্যবর্তী কোণটিও কত ডিগ্রি দাঁড়াচ্ছে, 90 ডিগ্রি। তাহলে এইখানেও আমার সেই থিটার পরিমাণ দাঁড়াচ্ছে 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি FM ইকুয়াল টু QVB। এই ছবিটি আসলে কিরকম, এই ছবিটি এরকম যে এই যে এটি হচ্ছে তড়িৎ প্রবাহের না, ইলেকট্রন প্রবাহের দিক, ব্যাগটি হচ্ছে এই বরাবর, আর এই কলমটি হচ্ছে পিছনের দিকে, এই যে এভাবে রোটেট করে দিলাম বোঝানোর জন্য, ত্রিমাত্রিক ছবি তো ভিতরের দিকে। তাহলে দেখো তাদের মধ্যবর্তী কোণটি আসলে কত ডিগ্রি দাঁড়ালো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। তারপরে দেখো যে এইখানে আসলে এরকম ইলেকট্রন, একটা ইলেকট্রনের উপর যে প্রযুক্ত বল, সেই বলের পরিমাণটি হচ্ছে FM ইকুয়াল টু QVB। এটি কার উপর, একটি ইলেকট্রনের উপর। কিন্তু এই তারের মধ্যে দিয়ে কি শুধু একটি ইলেকট্রন যাবে, না, অসংখ্য ইলেকট্রন যাচ্ছে। সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হচ্ছে n পরিমাণ ইলেকট্রন এর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে একটি ইলেকট্রনের উপর যদি ঊর্ধ্বমুখী বল FM হয়, তাহলে এখানে যদি 3টা ইলেকট্রন থাকে তাহলে 3 গুণ বল হবে, 4টা ইলেকট্রন থাকলে 4 গুণ হবে। এরকম যদি n সংখ্যক যদি আমার কি থাকে, যে ইলেকট্রন থাকে, তাহলে তার উপর যেই বলটি হবে ঐকিক নিয়ম অনুযায়ী সেটিকে আমরা বলতে পারি কত, যে টোটাল যে ফোর্সটি এখন এই তারটি ফিল করবে বা প্রাপ্ত হবে সেটি হচ্ছে NFM। এখন আসি n দিয়ে, n মানে বলছি কিন্তু সংখ্যা, কতগুলো আছে। সংখ্যাটা কিভাবে বের করতে হয়, যদি তুমি জানো যে একক আয়তনে যে ইলেকট্রনের সংখ্যাটি আছে সেটি যদি n হয় ঐকিক নিয়ম অনুযায়ী, তাহলে একক আয়তন মানে একের জন্য যদি সংখ্যাটি n হয়, স্মল, ওকে, তাহলে এই যে সমগ্র যে আয়তনটি আছে
সেই সামগ্রিক আয়তনটি যদি আমরা চিন্তা করি, এই তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় এ এবং এই তারটির দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে তার যে টোটাল যেই এরিয়াটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এ এল। এতটুকু আয়তনের মধ্যে মোট ইলেকট্রন যেটি দাঁড়াবে সেটি হচ্ছে এন এ এল। এই হচ্ছে আমার মোট ইলেকট্রনের সংখ্যা। তার মানে আমি এখানে যেই এনটি লিখেছিলাম সেটিকে আমি এখন অপসারণ করে প্রতিস্থাপন করে দিচ্ছি কাকে? এন এ এল কে। এবং এফ এম সমান সমান কি হয় সেটিও আমরা জেনেছি এখানে। তাহলে এফ এম কেও আমরা রিপ্লেস করে দিই কিউ ভি বি। এই হচ্ছে আমাদের সমীকরণগুলো এভাবে আগাচ্ছে। এই এফ কিন্তু টোটাল যেই ফোর্সটি এই তারটির উপর সৃষ্টি হলো সেই মানটিকে নির্দেশ করছে। আচ্ছা, এখন দেখো এইখানে আমাদের সেই তারণ বেগ থেকে তড়িৎ প্রবাহ যেটি পেয়েছিলাম এন এ ভি কিউ, এইখানে দেখো যে কার সাথে কি কি আছে। এই সমীকরণটি আমরা সবাই জানি, যেটি তারণ বেগের সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে তড়িৎ প্রবাহ ইকুয়াল টু এ লাইনটি লিখতে পাই। এটা আমাদের পূর্ব জ্ঞান, আমরা আগে থেকে জানি। এর সাথে যদি মিল রেখে দেখি যে আমার এখানে এন আছে, এইখানে এন আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে ভি, এখানে ভি, এখানে কিউ, এখানে কিউ। তার মানে যে এই দুইটাকে যদি আমি একসাথে নিয়ে আসতে পারতাম এল বি, তাহলে এইটাকে এইভাবে আমি লিখতে পাই, এটাকে আমি এইভাবে লিখতে পাই। আর কি করতে পারি যে এন এ ভি কিউ এই জিনিসটাকে যদি আমি গুণ করে দেই, গুণ করে দিলে আমি এখানে লিখতে পারবো হচ্ছে আই এল বি। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি আই এল বি। যদি আমার কোণটি 90 ডিগ্রি না হতো তাহলে তো আমার নিশ্চয়ই এই পাশে সাইন থিটাটা থেকে যেত, আমার এই পাশেও কি সাইন থিটা থেকে যেত, এই পাশেও কি হতো সাইন থিটাটা থেকে যেত, তাহলে এই পাশে আমার কি থাকতো সাইন থিটাটা থেকে যেত। আমরা নিশ্চয়ই এই জায়গাটি বুঝতে পেরেছি। এখানে আসলে একটি সিঙ্গেল তার, এরকম কয়েল প্যাচাইতে গেলে কিন্তু অনেকগুলো তার এখানে একটি জায়গার মধ্যে থাকতে পারে। যদি প্যাচের সংখ্যা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা মোট বলটি আবার বের করতে চাই, মোট বল যদি আমরা প্যাচের জন্য বের করতে চাই, অনেকগুলো পাক সংখ্যার জন্য যদি বের করতে চাই, তাহলে সেখানে কি করতে হবে যে এফ ইন্টু এই যে সংখ্যাটা কতগুলো পাক সংখ্যা বা টার্ন নাম্বার দেয়া আছে তার সাথে আমাকে আসলে এই যে লাইনটি আছে আই এল বি সাইন থিটা তাকে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটিকে লিখতে পারি এভাবে এফ ইকুয়াল টু, ধরে নিলাম যে এই পাক সংখ্যা ধরে নিলাম সেটি কত এন, তাহলে আমরা এখানে লিখব কত এন আই এল বি সাইন থিটা। তারপরে দেখো কি করতে পারি, যে তোমরা জানো যে ভেক্টরের নিয়ম অনুযায়ী যে কোথাও যদি এরকম সাইন থাকে তাহলে সেখানে কিভাবে আমরা যেন একটা কি করতে পারি, একটা ক্রস গুণনের কথা চিন্তা করতে পারি। তাহলে এখানেও সেই চিন্তাটি আমরা করি, এফ ইকুয়াল টু এন আই এল ক্রস বি। এল মানে কি? এল মানে হচ্ছে দৈর্ঘ্য ভেক্টর, অর্থাৎ দৈর্ঘ্যটি যে বরাবর তার দিকটিও কোন বরাবর, এই বরাবর। এই হচ্ছে আমাদের যে কোনো একটি তড়িৎবাহী তারের উপর যদি কোনো চুম্বক ক্ষেত্রের প্রভাব পড়ে তাহলে সেই তারটি যেই পরিমাণ বল প্রাপ্ত হবে তার সমীকরণ। এবং এখান থেকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এল হচ্ছে এই বরাবর, দৈর্ঘ্যটা এই বরাবর, বি হচ্ছে কোন দিকে, ভিতরের দিকে, তাহলে এফটি হবে কোন দিকে, এল ক্রস বি। এর মাঝে যে আমরা একটি ক্ষুদ্রতম কোণ পাবো, সেখানে ওই যে ভেক্টর চ্যাপ্টারে পড়েছিলাম ডান হাতের স্ক্রুকে ঘোরালে যেদিকে পাওয়া যায় সেদিকে, তাহলে সেইভাবে আমরা তার দিকটিও নির্ণয় করতে পারবো। তাহলে এই টপিকটি থেকে আমরা এই সমীকরণ প্রতিপাদনটি কিভাবে হয় সেটি আমরা শিখে নিলাম। এরপর আমরা দেখবো আসলে মোটরটা কিভাবে কাজ করে। একটা মোটর কিভাবে কাজ করে এটার সাথে আসলে একটা লিঙ্ক আছে। লিঙ্কটা কিরকম, যে একটি তার এরকম সোজা একটি দীর্ঘ তার নিলাম, দীর্ঘ তারটিকে আমরা কি করলাম, দীর্ঘ একটি তারকে আমরা পেঁচিয়ে
এরকম একটি কুণ্ডলী বানানোর চেষ্টা করলাম, এরকম একটি কুণ্ডলী বানানোর চেষ্টা করলাম, এরকম কুণ্ডলী বানালাম, বানিয়ে এই পাশে একটি ধরো যে রিংয়ের মতো করে দিলাম, আটকানা লুজলি কানেক্টেড, সে যেন মুভ করতে পারে। তারপরে এক পাশে ধরো যে আমি এই পাশে দিয়ে দিলাম প্লাস একটি কানেক্টর, মানে একটি ব্যাটারির সাথে, এদিকে মাইনাসের সাথে সংযুক্ত করে দিলাম। এবং এইখানে আমি কি করলাম, এদিকে একটি ম্যাগনেটের নর্থ অংশ রাখলাম, একটি ম্যাগনেটের এদিকে সাউথ অংশ রাখলাম। যখনই আমি নর্থ এবং সাউথকে এভাবে রাখবো, অর্থাৎ এই চিত্রটির মতো যখন হবে, তখনই তার মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। সেই ঘূর্ণনটি কি কারণে হয় সেটি আমি একটু স্বল্প পরিসরে ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো, এটির একটি ভালো ছবি হচ্ছে এটি, অর্থাৎ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে বলরেখাগুলো যাচ্ছে এবং সেখানে একটি চুম্বক ক্ষেত্র আঁকলাম, আঁকার পর এখানে একটি কয়েল দিলাম। সেই কয়েলটির যেই দৈর্ঘ্য এবং প্রস্থ দেখো, তার যে প্রস্থ সেটি হচ্ছে বি, তার যে দৈর্ঘ্য সেটি হচ্ছে এল। তাহলে টোটাল কয়েলটির যেই অংশটি, এই যে আবদ্ধ যে অংশটি, তার ক্ষেত্রফলটি দাঁড়াচ্ছে এল ইন্টু বি। এখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলো এবং এই তারগুলোর মধ্যে দিয়ে এই যে ব্যাটারি প্লাস এই যে ঘুরে ঘুরে আসছে, এই যে তড়িৎ প্রবাহ এইভাবে ঘুরছে। ঘোরার পর যখনই আমি নর্থ পোল সাউথ পোল নিয়ে আসলাম, তখনই দেখা গেল তার মধ্যে একটি মোচরের সৃষ্টি হয়, একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়, একটি ভ্রামকের সৃষ্টি হয়। এর আগে তোমাদেরকে আরেকটি জিনিস একটু বলে রাখি, তোমরা নিশ্চয়ই দেখছো যে এই বাস, ট্রাক, কার এগুলো যখন চালায়, ড্রাইভারের সামনে এরকম একটা হুইল থাকে যেটিকে সে ঘোরায়। তো যখন কোথাও মানে গাড়িটিকে ডানে বায়ে মুভ করতে হয়, তখন সে কিন্তু দুই হাত ব্যবহার করে, অর্থাৎ একদিকের বল এদিকে যদি ধাক্কা দেয়, আর একটা বল কি করে এদিকে দেয়, এবং এই বলের পরিমাণ দুটি থাকে আসলে কি সমান। এক হাতে সে কিন্তু সেই বলটি দিলে তার জন্য কষ্ট হয়ে যায়, এই কারণে সে কি করে দুই হাতে স্টিয়ারিংটিকে ধরে রাখে এবং দুই হাতে সেটিকে মুভ করায়। তাহলে এই হাতে যদি আমি উপরের দিকে দেই, তাহলে এটাকে আমার টান দেওয়ার জন্য নিচের দিকে দিতে হচ্ছে, আবার এদিকে দিলে উল্টাটা। তাহলে এভাবে দুটি বল পরস্পর বিপরীত দিকে এবং তাদের মধ্যবর্তী একটি দূরত্ব আছে। তাহলে এই গাণিতিকভাবে যদি আমরা যে কোনো একটি বল বিবেচনা করি এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব আসলে কীরকম, সমান্তরাল দুটির মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব 90 ডিগ্রি করে হিসাব করি আমরা, এটি কিন্তু এরকম তির্যকভাবে না, দূরত্বকে বের করতে হবে কীভাবে, লম্বালম্বিভাবে সেই দূরত্ব। তাহলে এই যে দূরত্ব আর এই যে বল, যে কোনো একটি বল গুণ করলে আমরা যে অংশটি পাবো বা যে জিনিসটি পাবো, সেটিকে বলা হচ্ছে আসলে টর্ক বা দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। এইখানেও ঠিক এই বিষয়টি সৃষ্টি হবে। তাহলে আমাদের আগে প্রথমে দেখতে হবে দূরত্ব, তো আমরা এই পাশ থেকে জানি যে এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব হচ্ছে বি, এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব হচ্ছে এল, এটা থেকে এই প্রান্তের দূরত্ব এল, এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব নিচেরটা যেহেতু বি, উপরেরটাও কি দাঁড়াচ্ছে বি। তাহলে আমার এখন জানা লাগছে আসলে কাকে নিয়ে, বলকে নিয়ে। আমরা যে এতক্ষণ যে সমীকরণটি প্রমাণ করলাম, এই যে সমীকরণটি, এই সমীকরণটিকে আমরা এখন কাজে লাগাবো। যদি কাজে লাগাই তাহলে দেখো এখানেও আসলে তুমি চাইলে এই যে লেফট হ্যান্ড রুলটা ব্যবহার করতে পারবে। কিরকম, এইদিকে যদি তুমি চিন্তা করো যে এই তারের মধ্য দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তারটি যেহেতু একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে, তাহলে সেখানে একটি বলের বিষয় আসবে। সেই বলটি কিরকম, সেই বলটি হচ্ছে যে সেই বলটি কিরকম একটু দেখি, যে F = NILB sin থিটা। এখন যদি এই দৈর্ঘ্য এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, এই দৈর্ঘ্য এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটি হচ্ছে আসলে কি থিটা, তাহলে এইদিকে দৈর্ঘ্যটি হচ্ছে কত, ক্যাপিটাল L, তার মানে এই হচ্ছে তার দৈর্ঘ্য, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে কোণ বরাবর, এই বরাবর, তাদের মধ্যবর্তী কোণটি কত, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এইখানে F = পেয়ে যাব NILB, আর sin 90 ডিগ্রি মান কত, 90 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে আমি এই প্রান্তে একটি বল পাচ্ছি, সেই বলের মান হচ্ছে কত, NILB। সূত্রটিকে যদি আমি এইদিকে ব্যবহার করি তাহলে দেখো কি পাই, একই সূত্র, আবার আমার কোণ জানতে হবে, কোণটি কার কার মধ্যে, L এবং B এর মধ্যে। দৈর্ঘ্য হচ্ছে এই বরাবর আর B হচ্ছে কোণ বরাবর, এই বরাবর, চুম্বক ক্ষেত্রটি বাইরের দিকে যাচ্ছে, তার মানে মধ্যবর্তী কোণ দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। তার মানে আবার যদি আমি এই সূত্রটি ব্যবহার করি তাহলে এই পাশেও যে বলটি পাচ্ছি সেটি হচ্ছে NILB। নিশ্চয়ই এই জায়গাটি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। দুই সাইডে দুটি বল সৃষ্টি হয়েছে এবং দুটি বলের পরিমাণ এক। তার মানে এখন আমার দিকটি জানা লাগবে, সেটি কোন দিকে, আমার দিক জানাটা ইম্পর্টেন্ট, কারণ বল একটি ভেক্টর রাশি।
আমি যদি আবার সেই এই রুলটি ব্যবহার করি, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, তাহলে দেখো FBI বলের দিক বের করছি, F, B কোন দিকে, এই দিকে, I কোন দিকে, উপরের দিকে, তাহলে আমার এই থামটি কোন দিকে, ভিতরের দিকে, বোর্ডের দিকে। বোর্ডের ভিতরের দিকে যদি হয় তাহলে সেটি বোঝানোর জন্য আমি মনে করি যে এইভাবে একটা তীর চিহ্ন দিলাম, যে এটি ধরো যে আমার সেই, ধরো যে এটি আমার সেই কয়েলের এই প্রান্তে একটি বল সৃষ্টি হচ্ছে, বলটি কোন দিকে, ভিতরের দিকে, এবং এই প্রান্তে যে বলটি সৃষ্টি হচ্ছে সেটি কোন দিকে, আবার মিলাই, B এদিকে, I এদিকে, এটি আবার কোন দিকে, উপরের দিকে। তার মানে এটি যদি আমার কয়েল হয় তাহলে এর এই পাশে বল প্রয়োগ হচ্ছে ভিতরের দিকে, এই পাশের বল প্রয়োগ হচ্ছে কোন দিকে, বাইরের দিকে। তার মানে এই যে একটি মোচড়ের সৃষ্টি হবে, ঠিক আছে। কোণের মানটি আস্তে আস্তে কি হতে থাকবে, 90 ডিগ্রি থেকে কমতে থাকবে, অর্থাৎ কোণের মান কমতে থাকলে সেই এই যে ঘূর্ণন শক্তিটির পরিমাণটি আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে, বাড়তে থাকবে, অর্থাৎ সেটি নির্ভর করবে হচ্ছে এই কোণটির উপর। কিন্তু এই মুহূর্তে কোণের মান আসলে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আসি এই প্রান্তে, দেখো দৈর্ঘ্য কোণ বরাবর, এই বরাবর, চুম্বক ক্ষেত্র কোণ বরাবর, এই বরাবর, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। সূত্রে বসাও, sin 0 ডিগ্রি মান কত, 0। তার মানে এইদিকে কোনো বল নেই, এই পাশে কোনো বল নেই। এই পাশে আসো, দেখো দৈর্ঘ্যটি হচ্ছে এই বরাবর পিছনের দিকে এবং চৌম্বক ক্ষেত্রটি হচ্ছে এই বরাবর সামনের দিকে। তাদের যে মধ্যবর্তী কোণ সেটি আসলে বিপরীতমুখী হওয়াতে কত হয়ে গেছে, 180 ডিগ্রি। তড়িৎ ক্ষেত্র এইদিকে, তড়িৎ ক্ষেত্র এইদিকে, আর তার যে দৈর্ঘ্য ভেক্টরটি সেটি হচ্ছে পিছনের দিকে, বিপরীত হলে মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। এটি যদি বসাই তাহলে দেখা যাচ্ছে sin 180 ডিগ্রির মানও তোমরা জানো 0। তার মানে এই পাশেও তার কি নেই, বল নেই। তাহলে তার এই প্রান্তে বল নেই, বল আছে শুধুমাত্র এই ডানে এবং বায়ে, এবং সেখানে একটি মোচড়ের সৃষ্টি হচ্ছে। সেই মোচড়টিকেই বলছি আমরা কি, দ্বন্দ্বের ভ্রামক, বা তার আরেকটি নাম হচ্ছে কি, টর্ক। ঠিক আছে, তাহলে আমরা এই যে শিখলাম যে টর্ক ইকুয়াল টু হচ্ছে, আমি একটু উপরে লিখি, টর্ককে প্রকাশ করা হয় এই চিহ্নটি দিয়ে, এটিকে বলা হয় টাউ, এটিকে বলা হয় টাউ। টাউ ইকুয়াল টু কি, দূরত্ব। এইখানে বল পাওয়া গেছে, এইখানে বল পাওয়া গেছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, এই যে B। এইখানে যে পরিমাণ বল পাওয়া গেছে সেই বলের পরিমাণ হচ্ছে NILB, এইখানে যে পরিমাণ বল পাওয়া গেছে সেটির মান কি, একই। তাহলে আমরা সেটি কি NILB লিখে ফেলবো। এখন দেখো যে NIBLB, একটু বিটাকে এলটাকে কাছাকাছি লিখলাম। কেন লিখলাম, কারণ B মানে হচ্ছে তার এই যে দৈর্ঘ্য, আর L মানে হচ্ছে এই যে B মানে হচ্ছে এই যে তার প্রস্থ, L মানে হচ্ছে তার দৈর্ঘ্য। এই দুটো জিনিসকে গুণ করলে এইখানে যে একটি তল পাওয়া গেল, এরকম একটি তল যে পাওয়া গেল, সেই তলের ক্ষেত্রফলটি আমরা পেয়ে গেছি কত, BL। তাহলে এখানে আমরা লিখতে পারি NIAB। তাহলে টাউ ইকুয়াল টু আমরা আসলে এই সমীকরণটিকে প্রতিপাদন করতে পারছি। এইখানেও যদি তুমি সেই দেখো যে ক্যালকুলেশন করে সব জায়গায় দেখো ঘুরে ফিরে কি একটা সাইন আসছে না, এখানেও তুমি একটি সাইন পাবে। এই সাইনটি কিভাবে আসলো এটি তোমার হোমওয়ার্কের জায়গায় রেখে দিলাম। সাইনটি আসছে ভেক্টরের বিভাজন। তোমার বই থেকে তুমি যদি যে কোনো বই ফলো করো তাহলে দেখবে যে এখানে সাইনটি কিভাবে আসছে সেটি বুঝো কিনা আমাকে এই কমেন্টেই, মানে এই ভিডিওর কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে আমি সেটা বলবো যে সাইনটা কিভাবে আসছে। খুব ছোট্ট ভেক্টরের বিভাজন ব্যবহার করে লাইনটি আসছে। আমি একটু বোঝাতে চাই যে এখন যে থিটাটি, এই কোণটি কার কার মধ্যে আসলে, এই কোণটি দেখো এই যে ক্ষেত্রফল আর এই যে B, এই দুটির মধ্যে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে B তো চুম্বক ক্ষেত্র, সে তো হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, এটার দিকটা না বের করে ফেললাম, একটা রেখা পেয়ে গেলাম, কিন্তু একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের দিক কোন দিকে? তোমরা ভেক্টর চ্যাপ্টারটা যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই এটাও জানবে যে কোনো একটি তল বা কোনো একটি এরিয়া, এই এরিয়াটিকেও আমরা কি করতে পারি, ভেক্টর হিসেবে বিবেচনা করতে পারি। তখন এই ভেক্টরটির দিক হয় ভেক্টরটির সাথে লম্ব করে এরকম। ধরো যদি এইটি যদি আমার সেই সিলেক্টেড প্লেসটা হয়, এই ক্ষেত্রফল হয়, তাহলে এই কলমটি আসলে তার দিক নির্দেশ করে। তাহলে এই তলের দিকের সাথে চৌম্বক ক্ষেত্র যদি এদিকে থাকে তাহলে তাদের যে মধ্যবর্তী কোণটি হচ্ছে সেই মধ্যবর্তী কোণটি আসলে থিটা। তাহলে আমি এই জিনিসটাকে আরেকটু স্পষ্ট করে দেই।
তার মানে এর পরিচয় হচ্ছে কি, এর দিকটি কোন দিকে, এর দিকটি হচ্ছে তলের উলম্ব দিক, আর বি হচ্ছে কি নর্থ টু সাউথের দিক। ঠিক আছে, আবার যেহেতু সাইন চলে আসছে তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সাইন যদি চলে আসে সেখানে তুমি কি আবার ক্রস নিয়ে আসতে পারো। সেই ক্রস যদি আমরা আনি, ভেক্টরের ক্রস, তাহলে কি দাঁড়ায়, তাহলে দেখো যে এই যে টাও এন আই এ, এখন এখানে একটি ভেক্টর বি, কোনো একটি তলের ক্ষেত্রফল হচ্ছে এ, তার আবার একটি দিকও আছে, তার মানে তার নিশ্চয়ই ভেক্টর, তাহলে এই হচ্ছে আমার এ একটি ভেক্টর, এবং তাদের মাঝখানে আমি কি করলাম, ক্রস গুণ করলাম। এখানে আরও একটি জিনিস তোমার জেনে রাখা দরকার, যে এই যে রাশিটি পেয়েছি এই অংশে ক্রসের আগে, এই রাশিটির একটি নাম দেওয়া হয়েছে, সেটিকে বলা হয় যে এই যে এরকম কুণ্ডলীর চৌম্বক ভ্রামক। ভ্রামক একে প্রকাশ করা হয় কি দিয়ে, এম দিয়ে, যেহেতু এখানে ভেক্টর চিহ্ন আছে এখানে এম, তার মানে আমরা এই টাও ইকুয়াল টু লিখতে পারি যে এম ক্রস বি। ঠিক আছে, আর এই এম যেহেতু এটাকে আমরা এম দিয়ে লিখেছি, তাহলে আমরা লিখতে পারি কি এন আই এ। এই জায়গা থেকে এটার মানে যদি এম হয়, আর এম ভেক্টর এ ভেক্টরের এটা প্লাস এটা প্লাস, তার মানে এর দিকেই আসলে কার দিক, এম এর দিক, অর্থাৎ এইটা একই দিক। এই ছিল আমাদের আজকের ক্লাস। মোটামুটি 3টি টপিক নিয়ে কথা বলে ফেলেছি, সব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কথা বলেছি। অনেক কথা বলাতে অনেক কিছু হয়তো স্কিপ হয়ে যেতে পারে, তাহলে তোমরা যদি মনে হয় যে কোথাও বলতে গিয়ে কোনো একটা মিস্টেক ছিল, বা বলতে গিয়ে যদি মনে হয় যে এই জায়গাটি আরও বললে ভালো হতো, সেটিও কমেন্টে আমাকে জানাবে। নেক্সট যেই ক্লাস সেখানে আমি সেই বিষয়গুলোকে আবার উত্থাপন করার চেষ্টা করব। আর তোমরা বাসায় থেকে বইগুলো পড়ো, যতদূর পারা যায় নিজে নিজে প্র্যাকটিস করো, টিচারদের সাথে কানেক্টেড থাকো, আবার ফোনে কথা বলে জেনে নিতে পারো প্রবলেমগুলো। আর অনলাইন ক্লাসগুলো ভালোভাবে তোমরা পর্যবেক্ষণ করো, অবজার্ভ করো, এবং এখান থেকে যদি নোট যেগুলো থাকবে সেগুলো তোমরা খাতা কলমে প্র্যাকটিস করবে। এবং যদি কোনো সমস্যা তোমার পড়তে গিয়ে হয়, তাহলে সেটা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবে, অথবা ইন্ডিভিজুয়ালি টিচারকে ফোন করেও তোমরা জানাতে পারো। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থেকো। খোদা হাফেজ।